নমস্কার, আমি তরুণ ঘোষ। সাবজেক্ট পাল্টে যাওয়ায় খবরও পাল্টে গেছে। এখন যে খবরটা আপনাদের দেব সেটা হচ্ছে, আমি এই খবরটা অনেকদিন ধরেই আমার কানে আসছে, কিন্তু কনফার্মেশন পাচ্ছিলাম না। আপনাদের মনে আছে, আমি যখন দিল্লিতে গিয়েছিলাম তখন রাজনাথ সিং আমায় একটা কথা বলেছিলেন যে আমি যদি তোমায় অ্যালাউ করি, তাহলে যে 200-র বেশি সাংবাদিক, দেশি বিদেশি সাংবাদিক, তারা যে ওয়েট করছেন, তো তাদেরকে আমি কি জবাব দেবো। এই প্রশ্নটা তিনি আমায় করেছিলেন। ভেতর ভেতর অভিমান হয়েছিল যে আমি ঘরের লোক, আপনার বন্ধু লোক, আপনি আমায় অ্যালাউ করলেন না। তো তারপর যাই হোক, যে করে হোক, দেখা তো হয়েছে। কিছুক্ষণ আগে, আধ ঘন্টা আগে, তার দপ্তর থেকে আমাকে একটা ফোন এসেছিল। সম্ভবত 23 তারিখ শেখ হাসিনা সাংবাদিক সম্মেলন করবেন প্রকাশ্যে, কিন্তু সেটা ভার্চুয়াল। প্রেস ক্লাব অফ ইন্ডিয়া দিল্লিতে, সেইখানে বড় স্ক্রিন কাটিয়ে তিনি সমস্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন এবং তিনি তার বক্তব্য রাখবেন। এই খবরটি আমার কাছে যখন এসে পৌঁছায়, তখন আমি ঠিক করি যে আগের খবরটি ড্রপ করে এই খবরটা আপনাদের কাছে পৌঁছে দেওয়াটা অনেক বেশি জরুরি। কারণ দেশের মধ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, সে সম্পর্কে তার প্রতিক্রিয়া, এই যে বিশ্ব থেকে 228 জন তালিকাভুক্ত করা হয়েছে, এখন নিজেদের তালিকাভুক্তি করেছে 228 জন। আমি বলেছিলাম 200-র বেশি, উনি বলেছেন। তো এই 228 জন নানান রকম প্রশ্ন করবেন। সময়টা কিন্তু এখনো ঠিক হয়নি। ডেট 23 তারিখ, মানে একটা মোটামুটি ঠিক হয়েছে, সময়টা দুপুরের দিকেই হবে, কিন্তু সঠিক সময় এখনো ঠিক হয়নি। অনেকগুলো ব্যাপারের সঙ্গে জড়িত আছে। একটা সাংবাদিক সম্মেলন করতে গেলে তার অনেকগুলো পেরিফেরিয়া আছে, সেগুলো ঢেকে নিয়ে করতে হয়, মানে ঢুকিয়ে নিয়ে করতে হয়। তো এর পারমিশন, ওর পারমিশন, তারপরে সমস্ত বিদেশি সাংবাদিক আছে। ইতিমধ্যে হয়েছে কি, দেশ বিদেশ থেকে আওয়ামী লীগের সৎ নেতা মন্ত্রীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকে পাঠিয়েছেন। তারা সব বিদেশ থেকে আসছেন, দেশ থেকে আসছেন, এসে উপস্থিত হচ্ছেন। কালকের মধ্যে অথবা পরশুর মধ্যে তারা সবাই উপস্থিত হয়ে যাবেন। এখন আমাকে বলা হয়েছে যে যেহেতু আপনি প্রথম এসে অ্যাপ্রোচ করেছিলেন, তাই প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন আপনি যদি পারেন তাহলে আপনি ওই দিনকে আসবেন। কিন্তু 23 তারিখ, আজকে হচ্ছে 19, কালকে 20। আমাকে পৌঁছাতে গেলে আমাকে 23 তারিখ সকালেই রওনা হতে হবে। কিন্তু আমার এখানে যা কাজ আছে, সেই সমস্ত কাজকর্ম সেরে আমার 23 তারিখে ওখানে উপস্থিত হওয়াটা একরকম মুশকিলের ওপরে মুশকিল। মানে কোনো মতেই আমি সেখানে পৌঁছাতে পারবো না। হিসেব টিসেব যা করে দেখলাম, তা ভালো আগে তো খবরটা দিয়ে দিন, আমার দিয়ে দিই। আগে তো আমার পৌঁছানোটার বেশি দরকার নেই, খবরটা আগে দরকার। খবরটা করার জন্য আমি আগে প্রেফারেন্সটা খবরটা দিয়ে দিলাম। তো এখন আপনাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, প্রধানমন্ত্রী প্রকাশ্যে আসছেন না কেন, প্রকাশ্যে আসছেন না কেন। আমিও আপনারা বলেছিলাম যে ধীরে ধীরে খোলস মুক্ত হচ্ছে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের নেতারা প্রেস কনফারেন্স করছেন। এরপর খুব শিগগিরই শেখ হাসিনা হয়তো ভার্চুয়ালি, নইলে একদম টিভির সামনে বসে তিনি ভাষণ দেবেন। মনে মনে নিশ্চয় থাকতে পারে 2 দিন আগের খবর, 2-3 দিন আগের খবর। এই যে সাংবাদিক সম্মেলন যেটা করা হয়েছিল, নিজম মজুমদার রাজের সাংবাদিক সম্মেলনটা করেছিলেন, সেখানে তারপর আপনার বিদেশ মন্ত্রী যে যিনি ছিলেন, নামটা আমার মনে থাকে না, তো যাই হোক, সেটা নাকি ফেসবুকে দেওয়া হয়নি। এই নিয়ে নাকি নানান চাপানুতোর সমস্ত কিছু দলের মধ্যে চলছে।
আর কলকাতার যে নেতারা রয়েছে নিজেদের মধ্যে খেয়েও খেয়েই এ অপরকে গালাগালি, ও অন্যকে গালাগালি, এই সমস্ত করেই বেড়াচ্ছেন। তার নিজেরা শেষ হয়েছেন, দলটাকেও শেষ করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন। তো তিনি এখন সমস্ত খবর রাখেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ঠিক করেছেন তিনি একদম সৎ, যেমন গতবার একবার যাওয়ার সময় উনি আরাফতকে নিয়ে গেছিলেন, বিদেশ যাওয়ার সময় আরাফতকে নিয়ে গেছিলেন, কোথাও একটা গেছিলেন যেন মনে হয়, আমি খবরটা করেছিলাম, সেখানে আমাদের মন্ত্রী আরাফত গেছিলেন তার সঙ্গে, বা আরাফতের সঙ্গে কোনো একটা কানেকশন ছিল, আমার মনে পড়ছে না, আমি তাড়াহুড়ো করে বসেছি তো। তো যখন এই খবরটি যখন ওনার দপ্তর থেকে জানানো হয় যে আপনি পারলে 23 তারিখে আপনি সকালবেলা চলে আসুন, আপনার জন্য উনি একটি সিট বুক করে রেখে দিয়েছেন। তা আমি হ্যাঁ না কিছুই বলিনি, কারণ আমার বাবার সময় ছিল না। আজ 19 তারিখ, তারপরে কি আছে না আছে আমার দেখতে হবে, দেখে নিয়ে আমার তো বললেই তো আমি চলে যেতে পারবো না। এখানে দিল্লি যাওয়া মানে আমার ওখানে একদিন দুদিন থাকতে হবে, তারপরে তো আমার ওখান থেকে ফিরে আসতে হবে, অনেক ঝামেলা আছে। তারপর টিকিটের ঝামেলা, এখন আমার টিকিটের অ্যাভেলেবিলিটি একটুখানি কম আছে। তো এই সমস্ত মিলিয়ে আমার যাওয়া হয়তো অনিশ্চিত আছে, কিন্তু খবরটা আমি পেয়ে যাব। খবর আপনাদের খবর দিয়ে দরকার, খবর আমি আপনাদের দিয়ে দেবো। এদিকে দেশের মধ্যে কি হয়েছে, দেশের মধ্যে আমি বলছিলাম না, দেশের নির্বাচন হওয়া খুব মুশকিল, হবে না। একটা আমি কপি করেছিলাম যে শেখ হাসিনার ব্যাপারে আবার ফিরে আসছে একটু পরে, এটা না বললে আবার ওটা হবে না। আমি একটা খবর করেছিলাম, সেখানে বলেছিলাম যে জামাত বলেছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী না হয় যে নিরাপত্তা বেষ্টনী পাচ্ছেন, তিনি যে প্রোটোকল পাচ্ছেন, আমরা কেন পাবো না? কারণ 95% কাজ তো আমরা করেছি, 5% কাজ তো এই বিএনপি করেছে। তাহলে তারেক রহমান যদি এই প্রোটোকল পায়, তাহলে আমরা পাবো না কেন? সেই নিয়ে গতকালকে জামাতের একটা প্রতিনিধি দল তারা গিয়ে ডক্টর ইউনূসের উপরে চড়াও হয়ে তারা বলে আগামী 7টা কার্যকরী দিনের মধ্যে যদি তাদের নেতার প্রোটোকলের ব্যবস্থা সরকার না করে, তাহলে কোনোভাবেই তারা এই নির্বাচন হতে দেবে না। ঠেলা বলছে এবার। আমি যেটা বলেছিলাম, যে কোনো কারণে হোক একটা নির্বাচনে একটা ব্যাঘাত ঘটবে, একটা ইস্যু খোঁজা হবে। এখন জামাত জানে যে আমি যাই করি না কেন, যদি এই ফাঁকা মাঠে বিএনপি আর তিনি খেলেন জামাতের আমির, তাহলে তিনি মানে জামাতের আমির 10 গোল খেয়ে যাবেন, কারণ ভোটের শতাংশ তাদের থেকে ভালো কেউ জানে না। এই অবস্থায় এখন ইউনূস পড়েছেন প্যাচে। ইউনূস কি করবেন? এখন কত লোককে কত গার্ড দেবেন? এখন জামাতের আমিরকে গার্ড দিলেই আবার সঙ্গে সঙ্গে যে দ্বিতীয় যে আমির রয়েছে সে এসে বলবে আমি ছোট কি আছে, আমাকেও দিতে হবে। এইভাবে সংখ্যা বাড়তে থাকবে। এটা ইউনূসের পক্ষে একটা ভীষণ জ্বালার ব্যাপার। এই নিয়ে একটা ব্যাপার চলছে, মানে গন্ডগোল চলছে। এদিকে খলিলুর রহমান আজকে আবার চীনের সঙ্গে, তিনি চীনের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন, সেটা হচ্ছে তিস্তা ব্যারেজকে উন্নয়ন করা নিয়ে। মানে যেটা আমেরিকা বারণ করেছিল সেই দিকে আবার যাচ্ছে, আমেরিকাকে আর উপেক্ষা করছে। এবার ইচ্ছে করে ইউনূস যেমন পায়ে পা দিয়ে ভারতের সঙ্গে ঝগড়া করেছিল, এবার আমেরিকার সঙ্গে ঝগড়া করতে চাইছে যে তুই তো হয়তো স্থান দিবি না, আমায় জায়গা দিবি না, আমায় ত্যায্য করেছিস, আমিও তোকে ত্যায্য করলাম, তোর কোনো কথা শুনবো না। তা এখন আমি মরবো, তারপরে তো আমি শেষ দেখে মরবো, এরকম করে দেশটাকে আমি একদম ধ্বংস করে দিয়ে যাব। তো চায়নাকে আবার ডাকার জন্য খলিলুর রহমানকে পাঠানো হয়েছিল। খলিলুর রহমান আজ সকালবেলা গেছিলেন, 8টা থেকে 8টা 35 অব্দি খলিলুর রহমানের সঙ্গে চায়না রাষ্ট্রদূতের সঙ্গে একটা মিটিং হয়েছে। আর এর মধ্যে 14ই জানুয়ারি রাতে
গুলশান এলাকায় যখন তারেক রহমান ফিরছিলেন, সেই সময় সমস্ত মানে নিরাপত্তার বেষ্টনী ভেঙে একটা মোটরসাইকেল ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢুকে একটা ওই গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একটা খাম সেটে দিয়ে চলে যায়। এই খামের মধ্যে কি আছে সেটা নিয়ে এখন তারেক তারপরে বলেন যে আমাকে খামটা দিন। খামটা নিয়ে তারেক খুলেছে, তারেক তার মধ্যে কি লেখা আছে সেটা নিয়ে কিন্তু কৌতূহলের শেষ নেই। অনেকে বলছে, দুর্মুখেরা বলছে, আমি বলছি না, দুর্মুখেরা বলছে সেখানে নাকি সাবধান লেখা আছে। কে লিখলো লাল অক্ষরে সাবধান? কেন লিখলো, মানে কোন কোন উদ্দেশ্যে লিখলো সেসব কিন্তু কিছু লেখা নেই। দুর্মুখেরা বলছে, আমি বলিনি, তারা বলছে। এই অস্থির পরিস্থিতির মধ্যে এই সরকার এখন শেখ হাসিনা সামনে এলে তারা কি করে আমি সেটা দেখব। শেখ হাসিনা একদিন আসেননি সামনে, তিনি ভার্চুয়ালি দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন, জেলা উপজেলার নেতাদের সঙ্গে কথা বলেছেন, তার দল একটা সাংবাদিক সম্মেলন করেছে, তাতেই এই মানে কাণ্ড। এবার তিনি সামনে আসছেন, সরাসরি দেশি বিদেশি সংবাদ প্রতিনিধিদের সরাসরি প্রশ্নের সরাসরি জবাব দেবেন। এইবার সরকার কি করে এইটা আমি দেখার জন্য বসে আছি। এবার আপনারাও দেখতে থাকুন, সেদিনকে পুরো বাংলাদেশ উত্তাল হয়ে যাবে এবং এটা আমি আগাম বলে দিচ্ছি। বাংলাদেশের জনপ্রিয় নেত্রী, আওয়ামী লীগ প্রধান, যিনি বর্তমানে ভারতে আছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবারে 23শে জানুয়ারি একটি সংবাদ সম্মেলনে লাইভে যুক্ত হবেন। লাইভ বলতে সেটি অডিও লাইভ নয়, সেটি ভিডিও লাইভ। এমন হতে পারে তিনি যদি ভিডিও লাইভে না আসেন, তার রেকর্ড করা বর্তমান সময়ের ভিডিও সেখানে প্রচার হতে পারে। তবে খুব সম্ভাবনা তিনি ভিডিওতে লাইভ কথা বলবেন সাংবাদিকদের সাথে। এফসিসি নামে একটি সাংবাদিক সংগঠন এই সংবাদ সম্মেলনটি আয়োজন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এই সময়ে সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন বা দেবেন, সে বিষয়টি নিয়েই কিন্তু একটু পর্যালোচনা করতে চাই, একটু আলাপ করতে চাই। আপনারা জানেন গতকাল থেকে ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় ওবায়দুল কাদেরের একটি বক্তৃতা আপনারা দেখেছেন। সেটি আগের নয়, বর্তমান সময়ের। কারণ গত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউয়াস খবর আসতেছে যে ওবায়দুল কাদের সিরিয়াসলি তিনি এখন কোমায় আছেন, তিনি এখন আইসিইউতে আছেন, সিসিইউতে আছেন এবং তিনি আর ফিরবেন না। কেউ কেউ আরো একটু বাড়িয়ে তিনি হয়তো বেঁচেই নেই, এইরকম কথাও বলছেন। তো এইরকম কথা শুনতে শুনতে ওবায়দুল কাদের যখন বিরক্ত হয়ে গেলেন, তিনি ওই কাদম্বরী মরিয়াই প্রমাণ করিলেন তিনি মরেন নাই। তিনি এসেই তিনি প্রমাণ করলেন যে তিনি বেঁচে আছেন, তিনি সুস্থ আছেন। তার একটু অসুস্থতা হয়েছিল, নিঃশ্বাসের কষ্ট হয়েছিল, তিনি ডাক্তার দেখিয়েছেন, কথা হয়েছে, ওষুধ খাচ্ছেন, ভালোই আছেন। তার মানেটা দেখেন, বাংলাদেশে যে ওবায়দুল কাদেরেরা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের বড় বড় নেতা যারা আছে, তারা বেঁচে থাকলেও, তাদের দেশে থাকলেও বাংলাদেশের বর্তমান সময়ের যে সরকার, বাংলাদেশে যে মৌলবাদী জঙ্গি গোষ্ঠী, বাংলাদেশের যে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী এনসিপি নামে যে নাস্তিক গ্রুপ, এরা কিন্তু ভেতরে ভেতরে আত্মায় কামড় পড়ে যায়, কখন আবার ফিরত আসে তারা। তো সেই জন্য ওবায়দুল কাদের জানান দিয়েছেন। ঠিক তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আমরা বহু রিউমার শুনছি, আপনারা শুনছেন, অথচ তিনি প্রতিনিয়ত, প্রতি সপ্তাহে পৃথিবীর নানান প্রান্তে, নানান দেশে, ইনক্লুডিং বাংলাদেশ, বিভিন্ন গ্রুপে এসে তিনি বক্তব্য রাখছেন। তার সেই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে, বিভিন্ন দেশের টেলিভিশনে প্রচার হচ্ছে, রেডিওতে প্রচার হচ্ছে। শুধু তাই নয়, তিনি আন্তর্জাতিক
টপ লেভেলের এমন কোনো গণমাধ্যম মনে হয় বাকি নেই যেখানে তিনি লিখিত বা ইমেলের মাধ্যমে তার প্রশ্ন উত্তর দেননি। তার মানে তিনি এখন পুরা বিশ্বের মানুষের কাছে খুবই প্রয়োজনীয় একজন মানুষ, যার কারণে তার কাছে বারবার ছুটে যাচ্ছে। তো এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য, তার যে সংবাদ সম্মেলন, তার যে লাইভে যুক্ত হওয়া, এটার মূল প্রধান একটি কারণ হচ্ছে তিনি মানুষকে, তার কর্মীদেরকে যারা মিথ্যা ছড়াচ্ছে, মিথ্যা কথা বলছে যে এআই দিয়ে প্রধানমন্ত্রী সাজিয়ে কাউকে দিয়ে কথা বলানো হচ্ছে, প্রধানমন্ত্রী আসলে অসুস্থ, প্রধানমন্ত্রী আসলে নাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে গায়েব, এই জন্য তিনি দেখিয়ে দিচ্ছেন যে আমার কর্মীরা তোমরা মনোবল হারিও না, আমি বেঁচে আছি, সুস্থ আছি এবং আমার এই সুস্থ থাকাই তোমাদের জন্য, আগামী দিনের জন্য আমি যেন তোমাদেরকে নেতৃত্ব দিয়ে নৌকা যেন আমরা বন্দরে ভেরাতে পারি। তা এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এত কিছু হয়ে গেল, আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি, কোনো মন্ত্রী, কোনো এমপি কেউই কিন্তু একবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি যে তার লয়ালিটির কোনো ঘাটতি আছে সেই জিনিসটি প্রকাশ করেননি। সবাই বলেছেন যে আমাদের নেত্রী তিনি, এবং তিনি যতদিন বেঁচে আছেন, তিনি যতদিন সুস্থ আছেন, সক্ষম আছেন, এই দলকে তিনি নেতৃত্ব দিবেন। কারণ বাংলাদেশের ইতিহাসের এই 54 বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের জন্য যা করে গিয়েছেন, এইরকম আর অনেকের পক্ষেই তার কাছাকাছি যাওয়াও সম্ভব হয়নি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দলের প্রধান হিসেবে পেলে বাংলাদেশ আওয়ামী লীগ আরো অনেক দূর যেতে পারবে। এক, দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, গতবারে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিল্লিতে থেকে যখন বিভিন্ন মিডিয়ায় বক্তব্য দিলেন, সোশ্যাল মিডিয়াতে কথা বললেন, তখন ইউনূস সরকারের প্যালপিটিশন হয়ে গিয়েছিল। আপনারা জানেন ইন্ডিয়ার যে রাষ্ট্রদূত, তাকে ডেকে পাঠানো হলো, তাকে প্রতিবাদ জানানো হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য যেন কোনোভাবে যেন প্রচারিত না হয়। ভারত বক্তব্য দিলেন কি, ভারত মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে না, সে দেশের নাগরিক হোক আর বিদেশের নাগরিক হোক, সেই দেশে আশ্রিত হোক, সেই দেশের অতিথি হোক, মেহমান হোক, যেটাই হোক। এখন আপনারা কি বুঝছেন যে ভারতে বসে শেখ হাসিনা আন্তর্জাতিক কোনো গণমাধ্যম সমূহকে মিটিং করে, মানে সোজা কথা লাইভে এসে তিনি তাদের সাথে কথা বলবেন। তার মানেটা কি দাঁড়াচ্ছে, তিনি চাইলে এখন বিভিন্ন জায়গায় সংবাদ সম্মেলন করে সশরীরে উপস্থিত হইলেও ভারতের কোনো বাধা থাকবে না। যদিও এবারের যাত্রায় তিনি সরাসরি উপস্থিত থাকবেন না, তিনি লাইভে সংযুক্ত হবেন, কিন্তু অদূর ভবিষ্যতে তিনি লাইভে এসে কথা বলবেন শুধু নয়, তিনি মিটিংয়ে উপস্থিত থেকেও কথা বলবেন। এখন দেখি ইউনূস সাহেবের শক্তি, সামর্থ্য, শৌর্য, বীর্য, দেখি তিনি শেখ হাসিনাকে ভারত থেকে ধরে নিয়ে আসুক, দেখি তার কত শক্তি। না হয় তিনি ভারতের যে রাষ্ট্রদূত তাকে ডেকে পাঠান, পারলে মোদির কাছে চিঠি পাঠান, দেখি মোদি আপনাকে গণে কিনা। গণে না। ডক্টর ইউনূসের ভ্যালু এখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার আগে বাংলাদেশে এবং সারা বিশ্বের মানুষের কাছে ডক্টর ইউনূস যেই রকম একজন পূজনীয় মানুষ ছিলেন, আজকে যদি আপনি ভোট নিয়ে দেখেন, হিসেব করে দেখেন, পৃথিবীর মানুষের কাছে, বাংলাদেশের কাছে তার 70 ভাগের 1 ভাগ দামও আর এখন নেই। এখন বাংলাদেশের মানুষ বুঝেছে তিনি আগাগোড়া একটা বাটপার, তিনি আগাগোড়া একটা মিথ্যাবাদী, সকালে এবং বিকেলে তার কথা বদলে যায়, তিনি আগাগোড়া একজন সিটিং বাজ, তিনি একজন সুদখোর, তিনি একজন ঘুষখোর, তিনি পশ্চিমা প্রভুদেরকে খুশি করার জন্য বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দিতে কুণ্ঠাবোধ করেন না। তিনি মোহাম্মদী ব্যাগ, তিনি মীর জাফর আলী খান, এই মীর জাফরের দায়িত্ব তিনি পালন করছেন। তাই আমরা জানি ডক্টর ইউনূস তার ক্রেডিবিলিটি হারিয়েছে। এখন 12ই ফেব্রুয়ারিতে একটি নির্বাচন,
দিয়েছেন তিনি। এখন নির্বাচনটি হবে বলে কোনো মানুষ বিশ্বাস করে না। তারা যেটা চেষ্টা করছে 12ই ফেব্রুয়ারিতে তারা নির্বাচনটি করবে না, তারা প্রথমে জুলাই ঘোষণাপত্র নেবে। এখন আপনারা একটা কথা মনে রাখেন, এই জুলাই ঘোষণাপত্র বলেন, এই নির্বাচন বলেন, এইসব কোনোগুলোই বাংলাদেশের সাংবিধানিক স্বীকৃতি পাবে না। কেন পাবে না? যখন আদালত যখন তার নিজের কথা বলতে পারবে, আদালত যখন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, আদালত যখন স্বাধীন থাকবে, তখন এইসব অবিচার, অনাচার, অত্যাচার, নির্যাতন, এক্সট্রা জুডিশিয়াল বিষয় এবং অবৈধ ক্ষমতা দখল সবকিছুই বাতিল হয়ে যাবে এবং বাংলাদেশ আবার ওই 71-এর গোড়ায় ফিরে যাবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই 23 তারিখের যে সংবাদ সম্মেলন, এটি বাংলাদেশ এবং ভারতের দুই দেশের যে সম্পর্ক, এই সম্পর্কের ক্ষেত্রে, কূটনীতির ক্ষেত্রেও কিন্তু একটি বড় এসিড টেস্ট। কারণ ভারত সরকার দেখেছে ভারতকে বাংলাদেশ ইচ্ছে করেই শত্রু রাষ্ট্রের তালিকায় ফেলেছে। ভারতে তার ক্রিকেটাররা খেলতে যাবে না, কিন্তু ভারত থেকে তেল আমদানি করা হবে, ভারত থেকে চালও আমদানি করা হবে, কিন্তু ভারতে ক্রিকেট খেলতে যাবে না। তার মানে পায়ে পাড়া দিয়ে যে ঝগড়া করার যে ধরন, সেই ধরনের কারণে ভারত এখন ওয়ান সাইডেড। আমরা যা ইচ্ছা তা করব, দেখি বাংলাদেশ কি করতে পারে, ইউনুস গং কি করতে পারে, ইউনুসের পান্ডা বাহিনী কি করতে পারে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে আস্তে আস্তে করে তিনটি বিষয়কে এক জায়গায় নিয়ে আসলেন। এক, তিনি যে সুস্থ আছেন, তিনি যে বেঁচে আছেন, তিনি যে এখনো নেতাকর্মীদের জন্য কাজ করছেন, সেটা জানান দিবেন তিনি এই সংবাদ সম্মেলনে লাইভ যুক্ত হয়ে, এক ভিডিও অডিও নয়। দ্বিতীয়ত, তিনি বাংলাদেশের এই যে আসন্ন নির্বাচন, এই নির্বাচনটি যে একটি ভুয়া পাতানো একটা নির্বাচন, সেই বিষয়টিকে ক্লিয়ার করে জনগণের কাছে তুলে ধরবেন। তৃতীয়ত, ভারত এবং বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা যখনই বক্তৃতা দেয় ভারতের বিরুদ্ধে, তখনই ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়। ভারত দেখতে চায় বাংলাদেশ কতটুকু ডেকে পাঠাতে পারে, বাংলাদেশ কি করতে পারে, আমরা সেটা দেখতে চাই। এই তিনটা বিষয় কিন্তু একসাথে এখানে প্লে হবে। আর আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখতে চান, আশা করি বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল পেজটি আছে সেখানে সেটি লাইভ যাবে। আপনারা সেখানে ঢুকে যে কেউ অনুষ্ঠানটি দেখতে পারবেন। আসুন, দীর্ঘদিন পর বাংলার একমাত্র প্রধানমন্ত্রী, যিনি এই দেশটাকে একটা ফকিরি রাষ্ট্র থেকে মধ্য আয়ের দেশে পরিণত করেছে, লক্ষ লক্ষ মানুষকে, গৃহহীন মানুষকে গৃহ দিয়েছে, অন্নহীন মানুষকে অন্ন দিয়েছে, উত্তরবঙ্গের মঙ্গা শব্দটিকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ বেকারকে চাকরি দিয়েছে, অসংখ্য উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশটিকে একটি উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যাওয়ার সমস্ত ভৌত এবং সামাজিক অবকাঠামো নির্মাণের চেষ্টা করেছে সেই মানুষটি, যিনি ধারণ করেন 71-এর মহান স্বাধীনতা যুদ্ধের যে স্পিরিট সেটি, এবং তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। আসুন আমরা তার বক্তব্যটি শুনবো, সবাই মিলে শুনবো এবং সেটি শেয়ার করব। প্লাস আপনারা যারা বঙ্গবন্ধুর অনুসারী, প্রধানমন্ত্রীকে দেখলে আপনাদের মধ্যে একটি অনুপ্রেরণা কাজ করবে।